শীতকে উপেক্ষা করেই ৪৭তম ইন্টারন্যাশনাল বুক ফেয়ার জোর কদমে চলছে এবং আমাদের রেডিও নিউ টাউনও প্রচুর মানুষের ভালোবাসা অলরেডি পেয়েছে। এই মুহূর্তে রেডিও নিউ টাউনের স্টলে আমরা পেয়ে গেছি পার্থপ্রতিম দাস, একাধারে প্রচ্ছদ অলঙ্করণ শিল্পী, ভালো ছবি আঁকেন, গান লেখেন এবং নাট্য জগতের সাথেও যুক্ত। ওয়েলকাম। আর আরেকটা সম্পর্ক, সেটা হচ্ছে পার্থপ্রতিম আমার বন্ধু এবং সঙ্গে বীরভূমের ছেলে। আমি জানি না আপনারা জানেন কি না, আমিও কিন্তু বীরভূমের মেয়ে এবং সম্প্রতি বীরভূমের একজন লোকসঙ্গীত শিল্পী বা ভাদু শিল্পী রতন কাহার ভূষিত হয়েছেন পদ্মশ্রী সম্মানে। সেই জানে কোথাও না কোথাও গিয়ে আমরা কিছুটা হলেও গর্ব অনুভব করি। হ্যাঁ, তোর মতটা একটু বল। অ্যাকচুয়ালি রতন কাহার মানে আমরা রতনদা বলেই তাকে চিনি আর কি। তো খুব মাটির মানুষ একজন, যিনি ভীষণ লো প্রোফাইল একজন মানুষ, রাস্তায় হেঁটে বেড়ান। মানে আমরা দেখেছি রতনদা সকালবেলায় ঘুম থেকে উঠে, মানে শীতকালে কার্তিক মাসে যেহেতু টহল হয়, তো উনি একা একাই নিজে নিজেই টহল দিচ্ছেন। সেই রতনদাকে আমরা আজকে দেখছি যে রতনদা পদ্মশ্রী সম্মানে ভূষিত হতে চলেছেন। তো এটা সত্যিই আমাদের কাছে খুব গর্বের ব্যাপার। এবং একটা সময় রতনদার যে গান ওই বড়লোকের বিটিলো এবং ও ননদী, এটা স্বপ্না চক্রবর্তীর হাত ধরে যেমন বিখ্যাত হয়েছিল, তারপরে রিসেন্ট বোধহয় ওই বাদশাহ একজন কেউ গান গাইতে গাইতে এটা নিয়ে একটা বিতর্কও হয়েছিল। তো সেই রতনদা আজকে পদ্মশ্রী পাচ্ছে, এটা আমাদের কাছে মানে প্রচণ্ডভাবে গর্বের বিষয়। এবং সিউড়ির নাম উজ্জ্বল হচ্ছে, বীরভূমের নাম উজ্জ্বল হচ্ছে। বীরভূম লোকসংস্কৃতি মানে যেটা রতনদার প্রধান বিষয়, যে লেটো, বীরভূমের যে লেটো, সেই লেটো আজকে সবার সামনে উঠে গিয়ে পৌঁছাচ্ছে। এটা আমাদের কাছে খুব গর্বের সত্যিই আর কি। আর ওই যে বলছিলাম যে পার্থপ্রতিম বই লেখে, তো এবছর বইমেলায় কি বই রিলিজ করলো? এই বছর বইমেলায় আমার একটি গল্পগ্রন্থ প্রকাশ পেয়েছে, যেটার নাম হলো মুরগাবনির হাট। মুরগাবনি একটা জায়গার নাম। সাধারণ মানে এই নামটা একটু বলতে হয়, মানে মুরগাবনি, আসনবনি, এই ধরনের নামগুলো সাধারণত সাঁওতাল বা কোল, ভিল, মূল বা আদিবাসী যাদের বলি তাদের সমাজে প্রচলিত একটা নাম। তো মুরগাবনির হাট নামটা দিয়েছি আমি জঙ্গল কেন্দ্রিক একটা হাট, এবং সেই হাটের দুটি মানুষ এবং তাদের আশা আকাঙ্ক্ষা নিয়ে একটা একটু ম্যাজিক রিয়ালিজমের ছোঁয়া আছে, কোথাও কোথাও একটু পরাবাস্তবের ছোঁয়া আছে, সেই রকম একটা গল্প। এবং এই গল্পে 8টি গল্পের গল্প সংকলন বইটি। তো এইটির সবথেকে মজা হলো যে এখানে প্রত্যেকটা চরিত্রই বীরভূমের, মানে একজন মুদি, একজন বহুরূপী, একজন পটুয়া, একজন হাটুরে, তো সবাই এরা বীরভূমের লোক। এবং তুই বলতে যাচ্ছিস যে তো লেখার মধ্যে কোথাও না কোথাও বীরভূম চলে আসে। আমার আগের যে বইটি ছিল নির্জন সেঁজুতি, ওইটি একটি ফিচারধর্মী গল্পের বই, গদ্যের বই। তো সেই বইটি পুরোটাই বীরভূম, মানে বইটার নামই ছিল নির্জন সেঁজুতি আমার বীরভূম। তো আমি বীরভূমকে যেভাবে দেখতাম, আমার শৈশব, বীরভূমের প্রকৃতি, তার সঙ্গে মানুষের যে সম্পর্ক, সেইটা নিয়ে পুরো বইটা ছিল। ফলে আমার বই, লেখা, ছবি সমস্ত কিছুতে এই বীরভূম মানে প্রচণ্ডভাবে প্রভাবিত হয়ে আছে। মানে আমি প্রভাবিত বীরভূম দ্বারা আর কি। আচ্ছা, আর এই বইমেলা নিয়ে তোর মতামতটা, যা কত বছর ধরে এই বইমেলার সাক্ষী হয়ে রয়েছিস এবং বইমেলার যে বিবর্তন, সেটা ময়দানের মাঠ থেকে এসে করুণাময়ী মাঠ, সেটা তোর চোখ দিয়ে কিভাবে বলবি দর্শক বন্ধুদের? আমি বইমেলার সঙ্গে যুক্ত 1996-এর পর থেকে। 97-এ প্রথম আমি, না 96-এ প্রথম বইমেলা আসি। 96-এর পর তখন আমি বেশ ছোট আর কি বলা যায়। তো তবু বইমেলা এসেছিলাম এবং আমার এক কবি বন্ধুর হাত ধরে, খুব বিখ্যাত কবি নির্মল হালদার, তিনিই আমাকে প্রথম বইমেলা দেখিয়েছিলেন। তারপর থেকে প্রতি বছর আমি বইমেলা আসি। তখন ময়দানে হতো বইমেলা, ময়দান থেকে তারপর ফিরে এলো সায়েন্স সিটির ওখানে যেটা মিলন মেলায় কয়েক বছর হওয়ার পর এখন করুণাময়ী। তো পরিবর্তন বলতে এখন আগেকার বইমেলার সঙ্গে এখনকার পরিবর্তন অনেক বেশি। এখন অনেক বেশি চাকচিক্য বেড়েছে, অনেক বেশি মিডিয়ারা আইসে বইমেলাকে আরও বেশি মানে অলঙ্কৃত করছে আর কি। আগে যেমন যেটা ছিল যে মিডিয়ারা এত আসতো না, বা এলেও তাদের আলাদা করে কোনো স্টল হতো না, বা ধর এমনও হতো, অনেক সময় এমনও হয়েছে যে মিডিয়া শুধুমাত্র একটি ক্যামেরা এবং একটি মাইক্রোফোন নিয়ে লেখকদের ইন্টারভিউ নিচ্ছেন। যে অনেক বেশি সাজানো গোছানো, এখন অনেক বেশি সাজানো গোছানো, অনেক বেশি অর্গানাইজড রাদার। মানে আগে যেমন একটা বইয়ের স্টল খুঁজতে গেলে হয়তো আমাকে অনেকটা ঘুরতে হতো, এখন যেটা খুব সহজেই পেয়ে যেতে পারি। কারণ ম্যাপে শুধু নয়, মানে আমি যে রোগুলো করা হচ্ছে সেই রোগুলো এত অর্গানাইজডলি করা হয়েছে, সেগুলো খুব
ভালো। আগেকার ধুলোটা অনেক কমেছে, কিন্তু বইমেলার সঙ্গে ধুলোর একটা সম্পর্ক তো চিরকালের, মানে বইমেলা ধুলো। বইমেলা ধুলো আর ওই জমাটিয়া গান, এইটা তো বইমেলার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আচ্ছা, আর বইমেলা বা সাহিত্য এবং বই, এটার মধ্যে লিঙ্কটা কি বা তার মানটা কিভাবে আমরা ডিফাইন করব তোর চোখ দিয়ে বল। দেখুন, মান তো ওরকমভাবে ডিফাইন করা যায় না, মানে কিভাবে, কারণ তখনকার সাহিত্য, এখনকার সাহিত্য, আগামীর সাহিত্য কী হবে সেটা সময় বলবে। আর বইমেলার সঙ্গে সাহিত্যের সম্পর্ক তো, মানে বই মেলা যখনই নাম হচ্ছে তখনই তো সেটা জানতে হবে যে এটা বই মেলা, বইয়েরই মেলা। আর বই বলতে আমরা সাহিত্যই বুঝি। হ্যাঁ, পড়াশোনার বই আছে, রেফারেন্স বুক আছে, কিন্তু সাহিত্য বইটাই প্রধান। কারণ এখানে কলকাতার বইমেলা যেহেতু আন্তর্জাতিক বইমেলা, আমি জানি না ভারতবর্ষে আর কোথাও এত বড় বইমেলা হয় না, মানে হয় কি না। বাংলাদেশও বইমেলা হয় খুব উচ্চমানের। বাংলাদেশ হয়, আমি বলছি ভারতবর্ষে বোধহয় কোথাও আর হয় না। দিল্লিতে একটা বইমেলা হয় যেটাও বেশ বড়, কিন্তু এতটা বড় বলে আমার ধারণা নেই। তো সেখান থেকে আমার মনে হয় যে কলকাতার বইমেলা, শুধু কলকাতা মানে সারা বাংলা জুড়ে একটা সাহিত্যের উৎসব। মানে যে সুদূর নর্থ বেঙ্গলে থাকছে সেও চলে আসছে, কলকাতা বইমেলা হচ্ছে, যে সাউথে থাকছে সেও আসছে, এবং বাংলার বাইরে থেকেও লোকেরা এসে, বাংলাদেশ থেকে লোকেরা আসছে কলকাতার বইমেলায়। কবে আসবে বলা যায় যে বইমেলাটা একটা মিলন ক্ষেত্র, একদম মিলন ক্ষেত্র। সাহিত্যিক, পাঠক, প্রকাশক, লেখক সবারই মিলন ক্ষেত্র। শুধু তাই নয়, মানে যারা শিল্প সচেতন মানুষ সবার মিলন ক্ষেত্র, শুধু সাহিত্য মানে লেখক পাঠক নয় আর কি। তো বইমেলার সার্থকতা যে পাঠক যেরকম মানে লেখককে পাচ্ছে, সম্পাদককে পাচ্ছে, সবাইকে সামনে দেখতে পাচ্ছে, ঠিক সেরকমভাবে লেখকও বুঝতে পারছে যে পাঠক কী ধরনের বই পছন্দ করছে। একদমই তাই। এবং শুধু তাই নয়, পাঠক তৈরি হচ্ছে। মানে ধরুন আমি এলাম, আমার সঙ্গে আরও দুজন বন্ধু যারা হয়তো কোনোদিন বইয়ের সঙ্গে এতটা সম্পর্কিত নয়, আসছে বইমেলা দেখছে, দেখারও তো একটা মানে এফেক্ট আছে। সেইটা গিয়ে দেখছি কোথাও, সে বলছে তাহলে আমিও দুটো বই কিনি, বই কিনছে, পড়ছে, এবং এইটা একটা সার্থকতা। পাঠক বৃদ্ধি পাচ্ছে, লেখক বৃদ্ধি পাচ্ছে, পাঠক বৃদ্ধি পাচ্ছে। আর যেহেতু তুই বই লিখিস, তো সেই কারণে ভালো বই লেখার ক্রাইটেরিয়াটা কি তোর কাছে? ভালো বই লেখার ক্রাইটেরিয়া বলতে সেরকম কিছু হয় না। আমার মনে হয় জীবন দর্শন প্রথম কথা, যে সে কীভাবে জীবনকে দেখছে, এবং সেই জীবনকে দেখার মধ্যে দিয়েই তার অনুভব উঠে আসে, এবং তাকেই সে ব্যাখ্যা করতে পারে। যদি জীবন দর্শন তৈরি না হয়, সে ব্যাখ্যা করতে পারবে না। যদি ব্যাখ্যা করতে পারে, যে তার জন্য যে মিডিয়াম সে ব্যবহার করে, ছবি হোক, গান হোক, লেখা হোক, নাটক হোক, যে কোনো শিল্পেই সে তার জীবনবোধকে ব্যাখ্যা করতে পারবে, জীবন দর্শনকে ব্যাখ্যা করতে পারবে। এবার কেউ যদি তার লেখার কলমকে হাতে তুলে নেয়, সে তার মধ্যে দিয়ে, ফলে মূলত লেখক হোক বা শিল্পী হোক, মূল কথা তার জীবন দর্শন। সেই জীবন দর্শনটুকু আগে তাকে অনুভব করতে হবে। আর এই জীবন দর্শন তৈরি করতে গেলে আমার মনে হয় বইও পড়তে হবে। তাই বই পড়ুন, প্রচুর পরিমাণের বই কিনুন, আসতে হবে তার জন্য ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে আসবেন, আমাদের স্টলে আসবেন না, সেটা হয় না। কাজেই চলে আসুন 6 নম্বর গেট দিয়ে সোজা ঢুকে একেবারে ডান দিকে 301 নাম্বার স্টলে। রেডিও নিউ টাউন ইজ ওয়েটিং ফর ইউ। আসছেন তো?